প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তো তোমাদের সাথে আজকে আমি সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ে আমাদের আছে তোমাদের আছে খাদ্য উপাদান, পরিপাক ও শোষণ। তো সবাই বই খোলো। তোমাদের সাথে আজকে আমি সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে আছে খাদ্য উপাদান, পরিপাক ও শোষণ। তো সবাই দেখো, বই খুলো সবাই। আচ্ছা, আমাদের প্রথমেই আছে এখানে আমরা ষষ্ঠ শ্রেণীতে আমরা খাদ্য ও পুষ্টি সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করেছি। এই অধ্যায়ে আমরা খাদ্যের 6টি উপাদানের উৎস ও কাজ সম্পর্কে জানব। এছাড়া পরিপাক ও শোষণের গুরুত্ব, মৌলিক খাদ্যগোষ্ঠী, সুষম খাদ্য পরিকল্পনায় মৌলিক খাদ্যগোষ্ঠীর ব্যবহার, বিভিন্ন রোগে পথ্য পরিকল্পনা ও পদ্ধতির ধারণা লাভ করব। খাদ্য সামগ্রী যাতে নষ্ট না হয় এজন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও খাদ্য সংরক্ষণ করতে জানাও আমাদের জন্য অতি জরুরি। খাদ্য সামগ্রী যাতে নষ্ট না হয় এজন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও খাদ্য সংরক্ষণ করতে জানাও আমাদের জন্য অতি জরুরি। এই জন্য আমরা এই অধ্যায়ে এগুলা সম্পর্কে জানব। দেখো, খাদ্য উপাদানের প্রথম অধ্যায়ে আমাদের কি, অষ্টম অধ্যায়ে আমাদের কি আছে দেখো। প্রথম পার্টে খাদ্য উপাদানের প্রকারভেদ, উৎস ও কাজ। আমরা জানি খাদ্যকে ভাঙলে যে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক উপাদান পাওয়া যায় তাদেরকে খাদ্য উপাদান বলে। এই উপাদানগুলি আমাদের শরীরে পুষ্টি সাধন করে, তাই এদেরকে পুষ্টি উপাদানও বলে। আমাদের খাদ্যে প্রধানত 6 প্রকারের খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান পাওয়া যায়, যা নিচের ছকে দেখানো হলো। একটা ছক আছে খাদ্য বইয়ে, তোমাদের দেখো, বই খোলো সবাই। এটা খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান, প্রোটিন খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান। এই উপাদানগুলো 6টি উপাদান দেখো এখানে দেওয়া আছে। যেমন প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, স্নেহ পদার্থ আছে, ভিটামিন আছে, খনিজ লবণ আছে, তারপরে পানি। আমরা এখন উল্লিখিত উপাদানগুলি সম্পর্কে জানবো। পার্ট এ কে আছে তোমাদের প্রোটিন খাদ্যের 6টি উপাদানের মধ্যে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। এজন্য প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। সব প্রোটিনই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ অনেক অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি যুক্ত হয়ে একটি প্রোটিন অণু গঠিত হয়। নিচে একটা প্রোটিন অণুর রেখাচিত্র দেখানো হলো। দেখো, তোমাদের এখানে বইও আছে একটা রেখাচিত্র। অ্যামাইনো অ্যাসিড, তারপরে অ্যামাইনো অ্যাসিড, তারপরে এটা হচ্ছে প্রোটিন অণুগুলো। তারপর প্রোটিনের শ্রেণী বিভাগ। দেখো, উৎস অনুযায়ী প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন প্রাণিজ প্রোটিন আর উদ্ভিজ প্রোটিন। তোমরা বইয়ে দেখো, এটা হচ্ছে তোমাদের কত পৃষ্ঠা, এটা তোমাদের হচ্ছে 69 পৃষ্ঠা। 69 পৃষ্ঠায় তোমাদের বইয়ে দেখো আছে উৎস অনুযায়ী প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন প্রাণিজ উৎস অনুযায়ী প্রোটিনের শ্রেণী বিভাগ হচ্ছে প্রাণিজ প্রোটিন আর উদ্ভিজ প্রোটিন। তাহলে আমাদের প্রাণিজ প্রোটিন কোনগুলো? যে প্রোটিনগুলো প্রাণী জগৎ থেকে পাওয়া যায় তাদেরকে প্রাণিজ প্রোটিন বলে। যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। এই প্রাণিজ প্রোটিনকে প্রথম শ্রেণীর প্রোটিনও বলা হয়। আর উদ্ভিজ প্রোটিনে কি আছে? উদ্ভিজ প্রোটিন কি? উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত প্রোটিনকে উদ্ভিজ প্রোটিন বলা হয়। যেমন ডাল, বাদাম, সয়াবিন,
শিমের বিচি ইত্যাদি এই উদ্ভিজ প্রোটিনকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়। প্রোটিনের উৎস। দৈনিক প্রয়োজনীয় ক্যালোরির 20 থেকে 25 প্রোটিন প্রোটিন জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত। প্রতিদিন খাবারে উদ্ভিজ প্রোটিনের পাশাপাশি কিছু পরিমাণে প্রাণিজ প্রোটিনও গ্রহণ করতে হবে। তারপরে দেখো তোমাদের প্রোটিনের কাজ, দেহ গঠন ও বৃদ্ধি সাধন। দেখো এইখানে প্রোটিনের কাজ আছে। প্রোটিন কি কি কাজ করে? আমাদের দেহ গঠন করে, বৃদ্ধি সাধন করে, ক্ষয় পূরণ করে। 2 নম্বর হচ্ছে ক্ষয় পূরণ, রক্ষণাবেক্ষণ, তাপ শক্তি উৎপাদন, তারপরে দেহের রোগ প্রতিরোধক শক্তি অর্জন, তারপর মনন শক্তির বিকাশ। এগুলো হচ্ছে আমাদের প্রোটিনের কাজ। তোমরা এগুলো রিডিং করবে ভালো করে, তাহলে বুঝতে পারবে এবং ছোট ছোট প্রশ্নগুলা লিখতে পারবে। দেহে প্রোটিনের অভাব বলে বাড়ন্ত শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তারপর দীর্ঘদিন ধরে খাদ্যে প্রোটিনের ঘাটতি থাকলে কোয়াশিয়রকর রোগ হয়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মেধা কমে যায়। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কি আলোচনা করলাম সেটা যেমন দেখো তোমাদের এখানে আমি যেমন কতগুলো প্রশ্ন আমরা এখানে দিতে পারি। খাদ্য উপাদানটা কি? উৎস অনুযায়ী প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায়? যেন প্রাণিজ প্রোটিন আর উদ্ভিজ প্রোটিন। আচ্ছা, দেখো তারপরে আছে তোমাদের এখানে আমরা কি কি প্রশ্ন পাই। দেখো, খাদ্য উপাদান কি, তারপর হচ্ছে উৎস অনুযায়ী প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, তারপরে প্রাণিজ প্রোটিন কি, উদ্ভিজ প্রোটিন কি, প্রাণিজ প্রোটিন কোনগুলি, উদ্ভিজ প্রোটিন কোনগুলি, তারপরে প্রথম শ্রেণীর প্রোটিন প্রাণিজ প্রোটিনকে প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয় কোন প্রোটিনকে, বা প্রাণিজ প্রোটিনকে কোন শ্রেণীর প্রোটিন বলা হয়। তারপরে দেখো প্রোটিনের কাজ তো বললাম। তারপরে আছে কার্বোহাইড্রেট, পার্ট 2 এ আছে কার্বোহাইড্রেট। আমরা দৈনিক যে খাদ্য গ্রহণ করি তার বিভিন্ন পুষ্টি উপাদানের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি। শরীরে তাপ ও শক্তি সরবরাহের জন্য এদের গুরুত্ব বেশি। সকল কার্বোহাইড্রেটই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। কার্বোহাইড্রেটকে ভাঙলে সরল চিনি অণু পাওয়া যায়। সরল চিনি অণুর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। আচ্ছা, এগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের শ্রেণী বিভাগগুলো। দেখো তোমাদের বইয়ে আছে, তোমরা বই খুলে দেখো 71 পৃষ্ঠায়। এরপরে মনোস্যাকারাইড কোনগুলা, যেমন মনোস্যাকারাইড কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগে মনোস্যাকারাইডে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপরে গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইডে আছে সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। পলিস্যাকারাইডে আছে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। আচ্ছা, এগুলো আছে তোমাদের এগুলোর মধ্যে এই শ্রেণী বিভাগে। কার্বোহাইড্রেটের খাদ্য উৎস। খাদ্যগুলোকে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থেকে কম অনুযায়ী সাজানো হলো। যে কার্বোহাইড্রেটে কোন খাবারগুলো কার্বোহাইড্রেট? চিনি, গুড়, মিষ্টি, ক্যান্ডি, চকলেট, মিষ্টি, সাগু, অ্যারারুট, চাল, ভুট্টা, গম, আলু, এগুলা। তারপরে বিভিন্ন ধরনের শুকনো ফল যেমন খেজুর, কিশমিশ ইত্যাদি। বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বাদাম, টাটকা ফল, আঙ্গুর, কলা, আপেল, আম, কাঁঠাল, আনারস ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তারপর কার্বোহাইড্রেট আমাদের কি কাজ করে? দেহে তাপ বা শক্তি সরবরাহ করাই কার্বোহাইড্রেটের প্রধান কাজ। এজন্য একে জ্বালানি খাদ্য বলে। 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য দূর করে। মস্তিষ্কের কাজ সচল রাখার জন্য একমাত্র জ্বালানি হিসাবে
একমাত্র জ্বালানি আছে মস্তিষ্কের কাজ সচল রাখার জন্য একমাত্র জ্বালানি হিসাবে গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেহে কার্বোহাইড্রেটের অভাব হলে কি হয়? দেহের জন্য প্রয়োজনীয় তাপশক্তির ঘাটতি হয়, ফলে শরীর দুর্বল হয় ও স্বাভাবিক কাজ করার শক্তি কমে যায়। তারপর পার্ট 3 আছে স্নেহ পদার্থ। খাদ্যের 6টি উপাদানের মধ্যে স্নেহ পদার্থ বা ফ্যাটি সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। প্রায় সব প্রাকৃতিক খাদ্যবস্তুর মধ্যে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্নেহ জাতীয় পদার্থ পানিতে অদ্রবণীয় এবং পানির চেয়ে হালকা। স্নেহ পদার্থ বা ফ্যাটের শ্রেণীবিভাগ। বৈশিষ্ট্য অনুযায়ী স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ। ফ্যাট বা স্নেহ পদার্থকে বৈশিষ্ট্য অনুযায়ী 2 ভাগে ভাগ করা যায়, যথা কঠিন স্নেহ এবং তরল স্নেহ। কঠিন স্নেহ কোনগুলা? যেসব স্নেহ পদার্থ স্বাভাবিক তাপে ও চাপে কঠিন আকৃতির হয় সেগুলোকে কঠিন স্নেহ বলে, যেমন প্রাণীর চর্বি, তারপরে মাখন ইত্যাদি। তারপরে তরল স্নেহ আছে, যেসব স্নেহ পদার্থ স্বাভাবিক তাপে ও চাপে সরল অবস্থায় থাকে সেগুলোকে তরল স্নেহ বলে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। আবার উৎস অনুযায়ী স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ। উৎস অনুযায়ী স্নেহ পদার্থকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা উদ্ভিদ স্নেহ ও প্রাণীজ স্নেহ। উদ্ভিদ স্নেহ কোনগুলা? যেসব স্নেহ পদার্থ উদ্ভিদ জগৎ থেকে পাওয়া যায় তাদেরকে উদ্ভিদ স্নেহ বলে। প্রাণীজ স্নেহ, যেসব স্নেহ পদার্থ প্রাণী জগৎ থেকে পাওয়া যায় তাদেরকে প্রাণীজ স্নেহ বলে, যেমন গরুর চর্বি, ঘি, মাখন, মাছের তেল ইত্যাদি। তো এগুলো তোমরা ভালো করে বলবে। এরপরে খাদ্য উৎসগুলো কোথাকে পাওয়া যায় এগুলা দেখে নিবে সবাই, বই আছে, সবাই ভালো করে পড়ে নিবে এগুলা। তারপরে আছে স্নেহ পদার্থ বা পেটের কাজ। স্নেহ পদার্থের কাজ কি? স্নেহ পদার্থের প্রধান কাজ হলো তাপ ও শক্তি সরবরাহ করা। তারপরে দেহের শক্তি হিসেবে সঞ্চিত থাকে, দেহের শক্তি হিসেবে শক্তির উৎস হিসেবে সঞ্চিত থাকে। তারপরে প্রধান উপাদান হিসেবে স্নেহ পদার্থ গুরুত্বপূর্ণ। কোষ প্রাচীরের প্রধান উপাদান হিসেবে স্নেহ পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে অনেকগুলো আছে। স্নেহ পদার্থ চর্মরোগের হাত থেকে রক্ষা করে, খাদ্যের স্বাদ বৃদ্ধি করে। স্নেহ পদার্থের অভাবে কি হয়? অপ্রয়োজনীয় তাপ শক্তির ঘাটতি হয়। তারপরে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলোর ঘাটতি দেখা যায়, চর্মরোগ দেখা দিতে পারে। তারপরে আছে পার্ট 4 আছে আমাদের ভিটামিন হলো খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ যা জীব দেহে সামান্য পরিমাণে প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে দেখো এরপরে আছে এদের উপস্থিতি ছাড়া জীব দেহের শক্তি উৎপাদন ক্রিয়া ব্যাহত হয়, সুষ্ঠু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব হয় না, এবং এই যৌগগুলোর অভাবে বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগ দেখা যায়। দেহে এই অত্যাবশ্যকীয় উপাদানগুলোর চাহিদা খুব সামান্য, কিন্তু এর কাজকে সামান্য বলা যায় না, কারণ দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, তাপ ও শক্তি উৎপাদন, অভ্যন্তরীণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ প্রতিটি কাজই ভিটামিনের উপস্থিতি ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। ভিটামিনের শ্রেণীবিভাগ। দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যথা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, যেমন চর্বিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন। যে ভিটামিনগুলো চর্বিতে বা চর্বি দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু পানিতে অদ্রবণীয় তাদেরকে চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলে। এই ভিটামিন 4টি, যথা এ, ডি, ই এবং কে। পানিতে দ্রবণীয় ভিটামিন, যে ভিটামিনগুলো পানিতে খুব সহজেই দ্রবীভূত হয় কিন্তু চর্বিত অদ্রবণীয় তাকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে। পানিতে দ্রবণীয় ভিটামিন প্রধানত 2 প্রকারের, যথা ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। ভিটামিনের উৎস কোনগুলা? ভিটামিনের উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, মাংস, যকৃৎ, পনির, দুধ ও দুধজাতীয় খাদ্য। উদ্ভিজ উৎস কোনগুলা? ঢেঁকি ছাটা চাল, বিভিন্ন ধরনের ডাল, মিষ্টি আলু, বিভিন্ন ধরনের সবুজ শাক, ধনে পাতা
হ্যাঁ, তারপর তো লেটুস পাতা, বিভিন্ন ধরনের সবজি যেমন ঢেঁড়স, মাশরুম, পেঁপে, চিচিঙ্গা, লাউ, বেগুন, ধুন্দুল, টমেটো, বিট ইত্যাদি। আরও আছে ওলকপি, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, শিম, বরবটি, মূলা, করলা, উচ্ছে, গমের অঙ্কুর, আর অনেক আছে ভিটামিনের উদ্ভিজ উদ্ভিজ ভিটামিনের উদ্ভিজের উৎসগুলা, উদ্ভিজ উৎস। আচ্ছা, এগুলো তোমরা পরে নিবে, দেখে নিবে ভালো করে। তারপর ভিটামিনের কাজ, হ্যাঁ, অভাবজনিত রোগ, এগুলো আছে সবগুলো সুন্দরভাবে, এগুলো তোমরা রিডিং পড়ে নিবে। তাহলে দেখো আমরা এতক্ষণে আমরা কোন বিষয়গুলো এতক্ষণে আমরা যা পড়লাম তা একটু দেখো উঠে। আচ্ছা, তাহলে আজকে আমাদের আজকে আমরা কি পড়লাম? অষ্টম অধ্যায়, খাদ্য উপাদান, পরিপাক ও শোষণ। তাহলে প্রশ্ন হচ্ছে খাদ্য উপাদান কি, আর খাদ্য উপাদান কি, তারপর 1 নম্বর হচ্ছে খাদ্য উপাদান কি, 2 নম্বর হচ্ছে উৎস অনুযায়ী প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। আচ্ছা, বইয়ে এই সংখ্যাটা আছে, খাদ্য উপাদানের সংখ্যাটা তোমরা দেখে নিবে, লিখে নিবে। আর একটা হচ্ছে উৎস অনুযায়ী প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে, যথা প্রাণীজ উৎস আর কি প্রাণীজ প্রোটিন, আর উৎস অনুযায়ী প্রোটিনকে 2 ভাগে ভাগ করা যায়, প্রাণীজ প্রোটিন ও উদ্ভিজ প্রোটিন। আচ্ছা, তারপর প্রাণীজ প্রোটিন কোনগুলি? প্রাণীজ প্রোটিন কোনগুলি? প্রাণীজ প্রোটিন হচ্ছে আমাদের মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। আচ্ছা, এগুলো তোমরা দেখে নাও, লেখে নাও, আরো তোর মতে লিখতে হবে। প্রাণীজ প্রোটিন গুলো হচ্ছে আচ্ছা, তাহলে আমাদের প্রাণীজ প্রোটিন গুলো কোনগুলি? প্রাণীজ প্রোটিন হচ্ছে প্রাণীজ প্রোটিনগুলি হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, দুধ ইত্যাদি, এগুলো হচ্ছে প্রাণীজ প্রোটিন। প্রাণীজ প্রোটিনগুলি হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্নের উত্তর, এটা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন, প্রাণীজ প্রোটিনকে কোন শ্রেণীর প্রোটিন বলা হয়? সবাই খাতায় লিখে, সবাই খাতায় লিখে নাও, প্রাণীজ প্রোটিনকে কোন শ্রেণীর প্রোটিন বলা হয়? প্রাণীজ প্রোটিনকে কোন শ্রেণীর প্রোটিন বলা হয়? বলো, প্রাণীজ প্রোটিনকে কোন প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়? প্রথম শ্রেণীর, উত্তর হবে প্রথম শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়, উত্তরটা হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে লেখো। আচ্ছা, তারপরে সবাই লিখে নাও, লিখে ফেলো তাড়াতাড়ি। 5 নাম্বার হচ্ছে উদ্ভিজ প্রোটিন কোনগুলি? এগুলো তো বলা হয়েছে, উদ্ভিজ প্রোটিন কোনগুলি?
উদ্ভিজ প্রোটিন কোনগুলি? উদ্ভিজ প্রোটিন কোনগুলি? উত্তর হচ্ছে কি? ডাল, বাদাম, সয়াবিন। ডাল, বাদাম, সয়াবিন, শিমের বীজ ইত্যাদি। শিমের বিচি ইত্যাদি। শিমের বিচি ইত্যাদি হচ্ছে 6 নম্বর হচ্ছে কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে কি? এটা 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের আরো কিছু প্রশ্ন, যেমন বৈশিষ্ট্য অনুযায়ী স্নেহ পদার্থের শ্রেণী বিভাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? বৈশিষ্ট্য অনুযায়ী স্নেহ পদার্থের শ্রেণী বিভাগ। স্নেহ পদার্থের বৈশিষ্ট্য অনুযায়ী স্নেহ পদার্থকে কয় ভাগে ভাগ করা হয়েছে? স্নেহ পদার্থকে বৈশিষ্ট্য অনুযায়ী স্নেহ পদার্থকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে কত ভাগে? 2 ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগে ভাগ করা হয়েছে। তারপরে লেখো, তারপরে হচ্ছে ভিটামিন কি?
ভিটামিন কি? ভিটামিন কি? তারপর হচ্ছে ভিটামিন কে কয় ভাগে ভাগ করা হয়েছে? দ্রবণীয়তার উপর ভিত্তি করে, দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিন গুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভিটামিনগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কয় ভাগে ভাগ করা হয়েছে? কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। উত্তর 2 ভাগে। 2 ভাগে। 2 ভাগে। লবণীয়তার উপর ভিত্তি করে আচ্ছা, তাহলে তোমরা দেখছো তো সবগুলা। তারপর উৎস অনুযায়ী ভিটামিন কে কয় ভাগে, উৎস অনুযায়ী কাজ থেকে আচ্ছা, তো তোমরা এগুলো একটু প্রশ্নগুলো একটু লিখে নাও। আর দেখো, আচ্ছা সবাইকে তো সবাই প্রশ্নগুলো একটু দেখে নাও আর লিখে নিবে সবাই ছোট ছোট প্রশ্ন ভালো করে রিডিং পড়ে। যেমন এই যে পড়ানো, তোমাদেরকে যা যা পড়াইছি কিছু কিছু প্রশ্ন আছে, বই আছে, সুন্দরভাবে সংজ্ঞাগুলো লিখে নিবে। আচ্ছা, তাহলে প্রশ্নগুলো হচ্ছে খাদ্য উপাদান কি, তারপর উৎস অনুযায়ী প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, তারপরে প্রাণিজ প্রোটিন কোনগুলি, হ্যাঁ, তারপরে উৎস অনুযায়ী, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রাণিজ প্রোটিনকে কোন শ্রেণীর প্রোটিন বলা হয়, তারপরে উদ্ভিজ প্রোটিন কোনগুলি,
হ্যাঁ, উদ্ভিদ প্রোটিনকে কোন শ্রেণীর প্রোটিন বলা হয়? কার্বোহাইড্রেট কয় ভাগে ভাগ করা যায়? বৈশিষ্ট্য অনুযায়ী ফ্যাটের শ্রেণীবিভাগকে বা স্নেহ পদার্থের শ্রেণীবিভাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হ্যাঁ, এগুলা। তারপর কঠিন স্নেহ এবং কি এগুলা? কঠিন স্নেহ এবং তরল স্নেহ। উৎস অনুযায়ী প্রোটিনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, ভিটামিন কি? তারপরে হ্যাঁ, এগুলোর সংজ্ঞাগুলো বই থেকে একটু লিখে নেবে, যেগুলো সংজ্ঞা। দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনগুলো কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। চর্বিতে এবং কি? চর্বিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন। আচ্ছা, তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে। আর সবাই আল্লাহ হাফেজ।